রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে অকার্যকর হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ। যুক্তরাষ্ট্রের অনুমতির তোয়াক্কা না করেই চলছে চীন ও ইরানের জাহাজ। শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। 2 দিনের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, হিজবুল্লাহর নিহত একাধিক ইসরায়েলি সেনা। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা ইতালির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পথে। আগামী 2 দিনের মধ্যে আমরা আবার ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি এবং পাকিস্তানেই হতে পারে এই আলোচনা। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় দফা শান্তি আলোচনা ইসলামাবাদেই হতে যাচ্ছে এবং এটা অনেকটা নিশ্চিত। প্রকাশিত খবরে বলা হয়েছে, 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য জোর তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে তারা পাকিস্তানকে অবহিত করেছে। ইরানও রাজি দ্রুত দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ব্যাপারে। দ্বিতীয় দফা শান্তি আলোচনায় এবারও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সিএনএন এর খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সাথে সরাসরি আলোচনার লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন। ইরান ও যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনার টেবিলে ফেরার চেষ্টার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে। ট্রাম্প বলেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও তেহরানের জন্য এখনও চুক্তিতে আসার সুযোগ রয়েছে। তবে ইসরায়েল এখনও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি নস্যাতের জন্য, কারণ তাদের লক্ষ্য আরও অনেক দিন যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এই যুদ্ধের সুযোগে দক্ষিণ লেবাননে তারা তাদের দখলদারিত্ব পাকাপোক্ত করতে চায়। একই সঙ্গে লেবানন ও ইরানে তারা নিয়মিত হামলা চালিয়ে দেশ দুটি পুরোপুরি ধ্বংসের মিশন শেষ করতে চায়। যুদ্ধবিরতি স্থায়ীকরণে কাতার ও সৌদি আরব তৎপরতা শুরু করেছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক ফোনালাপে এই বিষয়ে আলোচনা করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 2 নেতা স্থায়ী আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন। হরমুজ প্রণালীতে অকার্যকর হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইতোমধ্যে প্রণালী অতিক্রম করেছে 1/2 ডজনের বেশি পণ্যবাহী জাহাজ। এর মধ্যে রয়েছে কমপক্ষে 2টি জাহাজ যার উপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া চীনা একাধিক পণ্যবাহী জাহাজও যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া প্রণালী অতিক্রম করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, কমপক্ষে 4টি জাহাজ ইরান বন্দর থেকে ছেড়ে আসে এবং যুক্তরাষ্ট্রের অনুমতির তোয়াক্কা না করে সেগুলো নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ উঠে এসেছে এ তথ্য। বিবিসি ভেরিফাই এর বিশ্লেষণে দেখা যায়, অবরোধ কার্যকর হওয়ার পরও এসব জাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচল অব্যাহত রেখেছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ইরানের বন্দর আব্বাস, চাবাহার বন্দর ও বন্দর ইমাম খোমেনি থেকে বিভিন্ন জাহাজ ছেড়ে এসে প্রণালী অতিক্রম করেছে। মঙ্গলবার ইরানের এসব বন্দর থেকে ছেড়ে আসা এবং ইরানের দিকে যাওয়া অন্তত 4টি জাহাজের নামও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজের নাম রিচ স্ট্যারি। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে প্রণালী পার হয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে ফ্রান্স, ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ। আগামী শুক্রবার ফ্রান্স ও ব্রিটেন বৈঠকে বসতে যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, তারা সেখানে রণতরী পাঠাতে পারে নিরাপদে বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমে সহায়তার জন্য। বস্তুত তাদের এই পদক্ষেপ হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অপরদিকে কাতার ও সৌদি আরবও তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী দ্রুত স্বাভাবিক করার জন্য। কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং যুদ্ধের কারণে এসব দেশ যেমন বঞ্চিত তেল বিক্রি থেকে, তেমনি লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের স্বাভাবিক জীবন ও অর্থনীতি। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিপজ্জনক
অপমানজনক ও দায়িত্বজ্ঞানহীন। তাদের এই পদক্ষেপ নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিতে সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ইসরায়েল আর্মি স্বীকার করেছে এতে নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা ও আহত হয়েছে আরো 10 জন। এছাড়া উত্তর ইসরায়েলেও সোমবার দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রকাশিত খবরে বলা হয়েছে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলান মালভূমির জাওরা এলাকায় ইসরায়েলের কামান পোস্ট ও ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে মঙ্গলবার তারা উত্তর ইসরায়েলের 13টি স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের টানা হামলা। মঙ্গলবার তারা ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের একমাত্র সচল হাসপাতাল তেবনিনে। শুধু হাসপাতাল নয়, ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বোমা বর্ষণ চলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে জাতিসংঘ নির্ধারিত সীমান্ত বা ব্লু লাইন সংলগ্ন এলাকাগুলোতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়ে পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ মঙ্গলবার যখনই পাল্টাপাল্টি হামলা চলছে তখন ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সোমবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতি 5 বছর পর নবায়ন হওয়া এই চুক্তি বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। গাজা ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পর ইরানে আগ্রাসনের পর থেকে রোম ও তেল আবিবের মধ্যে সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। গত সপ্তাহে লেবাননে জাতিসংঘের ইতালীয় শান্তিরক্ষীদের একটি গাড়ি বহরে ইসরায়েলি বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। এ সময় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। এ ঘটনার পর ইতালির রোমে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়। অন্যদিকে সোমবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানির মন্তব্যের প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল। তাজানি লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানান। তিনি বলেন, গাজার মতো আরেকটি উত্তেজনা যে কোনো মূল্যে এড়াতে হবে। ইউরোপের আরও কয়েকটি দেশ ইতিমধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি সীমিত বা স্থগিত করেছে। ইতালির বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে একই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিল। ইসরায়েলের গাজা নীতির বিরুদ্ধে এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার কারণে মেলোনি সরকারের অবস্থানের প্রতিবাদে ইতালিতে ব্যাপক বিক্ষোভ চলছে অনেকদিন ধরে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুযায়ী ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে ইতালি তৃতীয় বৃহত্তম দেশ। কিন্তু 2001 থেকে 2025 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র আমদানির মাত্র 1.3% আসে ইতালি থেকে। অপরদিকে স্পেনের সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছে। স্পেন সরকারের সমর্থনে গত সপ্তাহে নেতানিয়াহুর একটি মূর্তি বানিয়ে মূর্তির শরীরে বোমা পেতে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর তেল আবিব তলব করে স্পেনের রাষ্ট্রদূতকে। চলমান যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 270 বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে তেহরান। সরকারের একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন, এটি কেবল প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার RIA নভোস্তি এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমে মোহাজেরানি এই হিসাব তুলে ধরেন। মোহাজেরানি বলেন, আমাদের আলোচনাকারী দল যেসব বিষয় নিয়ে কাজ করছে এবং ইসলামাবাদ বৈঠকেও যা গুরুত্ব পেয়েছে তার মধ্যে অন্যতম হল যুদ্ধের ক্ষতিপূরণ। সাধারণত ক্ষয়ক্ষতি বেশ কয়েকটি স্তরে পরীক্ষা করতে হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 270 বিলিয়ন ডলার ধরা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি এক মন্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী আসলে ইরানের পারমাণবিক অস্ত্র। এটি এমন একটি শক্তি যার সম্ভাবনা সীমাহীন। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন এক সময়ে যখন ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ায় এবার ডোনাল্ড ট্রাম্প নিজেই হরমুজ প্রণালী বন্ধের চিন্তা করছেন বলে তার সামাজিক মাধ্যমে এক্সে জানিয়েছেন। মেদভেদেভ তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন, ইরানের হাতে পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক,
হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণই তাদের একটি কার্যকর কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করছে, কারণ এই সরু জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে শুধু একটি অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়তে পারে। বর্তমান সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের বিরোধ, যার সাম্প্রতিক বিস্ফোরণ ঘটে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই অভিযানে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ নিহত হন। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা সায়েদ আলী খামেনির মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরপর থেকেই অঞ্চল জুড়ে প্রতিশোধ ও পাল্টা হামলার এক চক্র শুরু হয়। ইরান এই হামলার জবাবে শুধু ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতা আরোপ করতে শুরু করে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেন, অন্যদিকে আবার কঠোর হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় এবং আলোচনায় রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এই বক্তব্য বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। যুদ্ধবিরতির ঘোষণার পর কিছুটা আশা তৈরি হলেও তা খুব দ্রুত ভেঙে যায়। আলোচনায় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এমন অবস্থায় ট্রাম্প নতুন করে হুমকি দেন যে প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং ইরানি জাহাজ চলাচল বন্ধ করে দেবে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ একেবারে অস্বাভাবিক, কারণ ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র সবসময় হরমুজ প্রণালীকে খোলা রাখার পক্ষে থেকেছে। এটি শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখন যদি যুক্তরাষ্ট্র নিজেই এই পথ বন্ধ করার চেষ্টা করে, তাহলে তা একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হবে। গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তারা পুরোপুরি প্রণালী বন্ধ না করলেও আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং নিজেদের তেল রপ্তানি চালিয়ে গেছে। এতে বোঝা যায় তারা আগেভাগেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই পরিস্থিতিতে বেশ চাপে পড়েছে, কারণ তাদের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তাদের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে সরাসরি বাধা দেয়, তাহলে ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে। তারা শুধু হরমুজেই নয়, বরং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথেও সমস্যা সৃষ্টি করতে পারে। এর মধ্যে অন্যতম হল বাব আল মান্দেব প্রণালী। এই প্রণালীটি লোহিত সাগর ও আরব সাগরের সংযোগের স্থল এবং এটি নিয়ন্ত্রণ করে ইয়েমেন ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইতিমধ্যে তারা কয়েকবার আন্তর্জাতিক জাহাজে হামলা চালিয়েছে এবং পথ বন্ধ করার হুমকি দিয়েছে। যদি হরমুজ ও বাব আল মান্দেব এই দুটি গুরুত্বপূর্ণ প্রণালী একসঙ্গে অচল হয়ে যায়, তাহলে বিশ্ব বাণিজ্যে ব্যাপক বিপর্যয় নেমে আসবে। তেলের দাম হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, শিল্প উৎপাদন এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার উপর। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি একটি চেইন রিঅ্যাকশন তৈরি করতে পারে, অর্থাৎ একটি ঘটনার প্রতিক্রিয়ায় আরেকটি ঘটনা ঘটবে, যা শেষ পর্যন্ত একটি বড় বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রাশিয়ার অবস্থানও এই সংকটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মেদভেদেবের মন্তব্যকে অনেকেই একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানের হাতে এমন একটি শক্তি রয়েছে যা সরাসরি সামরিক অস্ত্র না হয়েও সমানভাবে কার্যকর। এই মন্তব্যের মাধ্যমে রাশিয়া পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বলেও বিশ্লেষকদের ধারণা, কারণ তারা দেখাতে চাচ্ছে যে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হটতে রাজি নয়। ইরান তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এই টানাপোড়েনের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বিশ্ব অর্থনীতি। জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বাজার অস্থিরতার কারণে অনেক দেশ অর্থনৈতিক চাপে পড়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই পরিস্থিতিতে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তারা আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল এবং দাম বাড়লে তাদের অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ে, জীবনযাত্রার খরচ বৃদ্ধি পায় এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল সংকটের প্রতিফলন, যেখানে সামরিক শক্তি, অর্থনীতি এবং কূটনীতি একসঙ্গে জড়িত। হরমুজ প্রণালী এখন শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং একটি কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। মেদভেদেবের পারমাণবিক অস্ত্র উপমাটি এই বাস্তবতাকেই তুলে ধরেছে, কারণ একটি সরু জলপথের উপর নিয়ন্ত্রণ ব্যবহার করে একটি দেশ পুরো বিশ্বের উপর চাপ সৃষ্টি করতে পারছে, যা আধুনিক বিশ্বের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ। এই সংকটের সমাধান সহজ নয়, তবে বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিক আলোচনার মাধ্যমেই একমাত্র পথ খুঁজে পাওয়া সম্ভব। না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে, যার প্রভাব থেকে কোনো দেশই রক্ষা পাবে না। বর্তমান পরিস্থিতি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। জ্বালানি সরবরাহের বৈচিত্র্য এবং কৌশলগত পরিকল্পনা ছাড়া ভবিষ্যতে এমন সংকট মোকাবেলা করা কঠিন হবে। তাই এখনই সময় বিকল্প পথ খোঁজার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার। যদি তা না করা হয়, তাহলে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে, যা শুধু একটি অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। মার্কিন ইরান শান্তি আলোচনার ব্যর্থতার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো পথ নেই যে পথে তিনি দ্রুত বিজয় এনে দিতে পারবেন। এই যুদ্ধে তিনি এক চোরাবালিতে আটকে গেছেন, এখন হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করেছেন। এই সিদ্ধান্ত শুধু তার জন্য বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। ইসলামাবাদের শান্তি আলোচনায় ইরানের কাছ থেকে নতি স্বীকার আশা করছিল ট্রাম্প। তাদের দাবির মধ্যে ছিল ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি এবং হরমুজ প্রণালী আগের মতো করে উন্মুক্ত করে দেয়া, কিন্তু ইরান তাতে রাজি হয়নি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প আরও এক বিপজ্জনক খেলায় নেমেছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। হরমুজ খুলে দেয়া যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেয়ার অর্থ হচ্ছে যুদ্ধে হেরে যাওয়া। এর ফলে আলোচনায় অচল অবস্থার সৃষ্টি হয়। মার্কিন সামরিক শক্তি সব প্রতিপক্ষকে তার ইচ্ছার কাছে নতি স্বীকার করতে বাধ্য করবে। ট্রাম্পের এই বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। ইরানকে চাপে রাখতে অস্থির ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করার নির্দেশ দিয়েছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়া, এর মাধ্যমে দেশটির অর্থনীতি ধসিয়ে দেয়া। এছাড়া তেহরান তেলবাহী ট্যাঙ্কারগুলো থেকে নিরাপদ যাতায়াত ফি আদায়ের মাধ্যমে যে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেয়া। ট্রাম্পের এই পরিকল্পনা নিশ্চিতভাবেই ইরানের অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে, কিন্তু এর প্রভাব যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব আরও ভয়াবহ করে তুলতে পারে। অবরোধের পরেই তেলের দাম আবার লাফিয়ে বেড়েছে। এই খবর প্রকাশের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 8% বৃদ্ধি পেয়ে $104 পৌঁছে গেছে, যা আরও বাড়বে। আমেরিকানরা ইতিমধ্যে খাদ্য ও আবাসন খাতের উচ্চ মূল্যের কারণে বিরক্ত। এখন তাদের পেট্রোলের জন্য গড়ে প্রতি গ্যালনে $4 বেশি খরচ করতে হচ্ছে। তেলের ক্রমবর্ধমান দাম মুদ্রাস্ফীতির হারকে ফেব্রুয়ারির 2.4% থেকে বাড়িয়ে মার্চ মাসে 3.3% উন্নীত হয়েছে। পুরো অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। ট্রাম্প ফক্স নিউজকে সাক্ষাৎকারে এই অবরোধের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কিভাবে এটি কাজ করবে তা ভালোভাবে স্পষ্ট করতে পারেননি। পারস্য উপসাগরে আটকে পড়া শত শত তেলবাহী ট্যাঙ্কারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এমন এক সময় আসবে যখন আমরা তাদের সবাইকে ভেতরে আসতে দেব এবং সবাইকে বাইরে যেতে দেব। এটি বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রে আলাদা হবে না, এটা হয় সব, না হয় কিছুই না। আর সেই সময়টা খুব বেশি দূরে নয়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানি বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী সকল যাতায়াতের উপর এই অবরোধ কার্যকর করা হবে। পাকিস্তানে আলোচনা থেকে ফিরে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষেই একে অপরের বিরুদ্ধে অনড় অবস্থানের অভিযোগ তুলেছে। ফলে যুদ্ধবিরতি কতদিন টেকসই হবে তা নিয়ে সন্দেহ বাড়ছে। হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়ার এই পরিকল্পনা ট্রাম্পের নিজের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু তার হাতে আবারও যুদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প খুব একটা নেই। ট্রাম্প ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণ পুনরায় শুরু করতে পারেন। ইতিমধ্যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রমণ দ্বিগুণ করলেও দেশটির নেতারা নতি স্বীকার করবেন কিনা তা স্পষ্ট নয়।
ট্রাম্প যদি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করার মতো কাজ করে তাহলে ইরানের সাধারণ নাগরিকদেরই ক্ষতি হবে, যাদের একসময় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর ফলে মার্কিন মিত্রদের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার ঝুঁকি আরও বাড়বে, পুরো অঞ্চলে যুদ্ধের ক্ষতি আরও বাড়িয়ে দেবে। মার্কিন সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে ঘোষণা দিয়ে ট্রাম্প যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারেন, কিন্তু এতে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। একই সাথে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের হাতে মজুদ থাকবে, ফলে ট্রাম্পের পক্ষে যুদ্ধ শেষ করে বেরিয়ে আসাও সম্ভব হচ্ছে না। জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মনে করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার চেষ্টা করা ছাড়া ট্রাম্পের আর কোনো বিকল্প নেই। হ্যালির মতে, যদি ইরানকে থামানোর জন্য কিছু না করা হয় তাহলে তারা কেবল সুবিধাজনক অবস্থানেই থাকবে না, বরং তাদের প্রক্সিদের অর্থ দেওয়ার সুযোগ বাড়বে। ব্যালিস্টিক মিসাইলের সরঞ্জাম কেনা ও পারমাণবিক উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য আগের চেয়েও বেশি অর্থ হাতে চলে আসবে। হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়ার এই পরিকল্পনাকে অনেকে দেখছেন স্থল সেনা পাঠানোর চেয়ে কম ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে। এটি আসলে ইরানকে নৌ অবরোধের মাধ্যমে তার সক্ষমতা পরীক্ষার একটি উপায়। সরাসরি হামলায় মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা থাকে, কিন্তু এই অবরোধ মার্কিন জাহাজগুলোকে ইরানি হামলার মুখে আরও বেশি অরক্ষিত করে তুলতে পারে। হরমুজ প্রণালী অবরোধের ফলে চীনের মতো বৃহৎ শক্তিগুলো জাহাজ চলাচলে বাধা দিলে এসব দেশের সাথে কূটনৈতিক সংঘাতের ঝুঁকি বাড়বে। ইরানের দেয়া শর্ত মেনে চলাচলকারী সকল জাহাজকে মার্কিন অবরোধের মাধ্যমে আটকে দেয়া হলে জাপান এবং ইউরোপের মতো মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্প এই যুদ্ধের কারণে ইতিমধ্যে এসব দেশের সাথে দূরত্ব তৈরি করেছেন। এই দেশগুলো পারস্য উপসাগরের তেল সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুদ্ধে নিয়ন্ত্রণ নেয়ার এই সর্বশেষ প্রচেষ্টা সফল হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেক বিশ্লেষক অবরোধ আরোপের মতো বিষয়টিকে ট্রাম্পের খামখেয়ালি নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন। অনেকে এসব পদক্ষেপকে পিছু হটার প্রবণতা বলে মনে করেন। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, আমি বুঝতে পারছি না কিভাবে প্রণালী অবরোধ করলে ইরানিরা সেটি খুলে দিতে বাধ্য হবে। এর মধ্যে আমি কোনো যৌক্তিক সংযোগ খুঁজে পাচ্ছি না। অনেক বিশ্লেষক মনে করেন, আলোচনার সুযোগ নেওয়া ছিল ট্রাম্পের সামনে সবচেয়ে ভালো পথ। ইরানের সাথে আলোচনা কেন ব্যর্থ হলো তার কারণ ব্যাখ্যা করেছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবিগুলো পেশ করা হয়েছিল ইরান তা মেনে নিতে অস্বীকার করেছে। এর মধ্যে ছিল সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, গত বছরের মার্কিন অভিযানের সময় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে ফেলা, ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা 400 কেজিরও বেশি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তাদের হাতে তুলে দেয়া। ইরানের সাথে আলোচনায় আঞ্চলিক হুমকি নস্যাৎ করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। দাবি করা হয়, বছরের পর বছর ধরে ইরান যে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুদ্ধ চালিয়ে আসছে তা বন্ধ করতে হবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানিদের কাছে হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের অর্থায়ন বন্ধ করার দাবি জানান। একই সাথে টোলমুক্ত নৌ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানানো হয়। মার্কিন দৃষ্টিতে এগুলো সবই যৌক্তিক কৌশলগত দাবি, কিন্তু যুদ্ধের পর এই দাবি আদায়ের ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতা আদৌ বেড়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। স্বাভাবিকভাবে ইরান সাড়া দেয়নি। মার্কিন দাবিগুলো ইরানের প্রত্যাখ্যানের পর একটি প্রশ্ন এসেছে, তা হলো 6 সপ্তাহের এই যুদ্ধে ওয়াশিংটন কৌশলগতভাবে আসলে কি অর্জন করলো। যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরানের হাতে একটি নতুন শক্তিশালী অস্ত্র রয়েছে, আর তা হলো হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ। কৌশলগত কারণের পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে মার্কিন প্রশাসন এখন দ্রুত যুদ্ধ শেষ করার জন্য চাপের মুখে রয়েছে। এই কারণে সম্ভবত হরমুজ প্রণালী অবরোধের শেষ চেষ্টা করছেন ট্রাম্প। যে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে ট্রাম্প আশা করেছিলেন তা কোনো সমাপ্তি ছাড়াই দীর্ঘায়িত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতি শুধু বেড়েই চলেছে। এর ফলে তার জনসমর্থন কমে যাচ্ছে। এদিকে মার্কিন ইউরোপীয় মিত্ররা এই যুদ্ধের আগাম কোনো তথ্য পায়নি, ফলে তারা অংশ নিতে চায়নি। যুদ্ধে যোগ দিতে অস্বীকার করায় ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। এ নিয়ে ন্যাটোর মধ্যে নতুন ফাটল সৃষ্টি হয়েছে। এই যুদ্ধে ইরানের রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আসবে তার কোনো সম্ভাবনা নেই।
বর্তমান নেতৃত্ব মার্কিন ও ইসরায়েলি সামরিক শক্তিকে উপেক্ষা করে টিকে আছে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের জন্য হুমকি আরও বেড়ে গেছে। ট্রাম্পের এই অবরোধ প্রচেষ্টা থেকে সেই পুরনো প্রবাদটি সত্য হচ্ছে, যুদ্ধ শুরু করা একজন প্রেসিডেন্টের জন্য সহজ, কিন্তু তা বন্ধ করা কঠিন। অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্প যে পথে এগিয়ে যাচ্ছেন তাতে হরমুজের নোনা পানিতে হয়তো তিনি ডুবে যাবেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।